Hello and welcome you all to our YouTube channel পথের পাঁচালী ক্লাসেস। আজকে আমরা ক্লাস 10 এর ফার্স্ট অধ্যায় জিওগ্রাফির বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই টপিকটার উপর আমরা ডিসকাশন করব। সকলে যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবে। নতুন হলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং পুরনো ছাত্রছাত্রীদেরকেও বলছি যে সেমভাবে লাইক করবে এবং ভিডিওটা পুরোভাবে দেখবে। কারোর কোনো রকম ডাউট থাকলে প্রথমেই জানিয়ে দিই যে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে দেবে। আমরা আমাদের যে টপিক রয়েছে, সেই টপিকগুলো মোস্টলি কেমনভাবে প্রিপেয়ার করব? আমরা তোমার সামেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন অনুযায়ী প্র্যাকটিস করব। ঠিক আছে? সামেটিভ ইভ্যালুয়েশন। ৩ টে সামেটিভ ইভ্যালুয়েশন হয়। যদিও একটা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, থার্ড অথবা আমরা মাধ্যমিকে যেটাকে বলে ফেলি টেস্ট এক্সামিনেশন। এই ৩ টের উপর বেস করে আমাদের এক্সাম চলে। ধীরে সুস্থে পড়াবো, একটু টাইম লাগবে। দেখে শুনে ভিডিওটাকে ভালো করে দেখবে, বুঝতে পেরে যাবে সমস্তটা। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা রয়েছে, সেখানে জিওগ্রাফির ২ টো অধ্যায় পরীক্ষা হবে। যারা জানো তাদের জন্য তো খুবই ভালো জিনিস। কিন্তু যারা জানো না তারা একটু লক্ষ্য করে দেখবে। একটা হবে বহির্জাত প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ। সেকেন্ড যে টপিকটা হবে সেটা ভারতের প্রাকৃতিক পরিবেশ। এবার দেখো, ভারতের যে প্রাকৃতিক পরিবেশটা আছে সেইখানটায় আরো টপিক রয়েছে, সাব টপিক রয়েছে। সেগুলো আমরা পরে চর্চা করব। আজকে আমাদের ফার্স্ট টপিক হবে বহির্জাত প্রক্রিয়া। দেখো, বহির্জাত প্রক্রিয়া বুঝতে গেলে আমাদের ২ টো জিনিস জানতে হবে। একটা হচ্ছে, এটা ধরো টপিকটার নাম। ঠিক আছে? এটা টপিকটার নাম। ভয়ের কোনো কারণ নেই তো। আমরা ডিটেইলস এ জানবো জিনিসটা। একটু টাইম লাগলেও ভালোভাবে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। আমি বেশি স্পিডে পড়াই না কো। তো একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবে। দেখো, বহির্জাত প্রক্রিয়া যেটা আছে সেটা বুঝতে গেলে আমাদের জানতে হবে যে পৃথিবীর প্র তোমার ক্ষয়কার্যের প্রক্রিয়া বা যেকোনো ধরনের পৃথিবীর প্রক্রিয়াগুলো কি, কি?
পৃথিবীর বিভিন্ন প্রক্রিয়া যার মাধ্যমে ভূমিরূপ আসলে সৃষ্টি হয়েছে। এখানে লিখছি না কিন্তু বুঝে নেবে। যার মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়েছে। সেই প্রক্রিয়াগুলো কি, কি? ১ টি অন্তর্জাত প্রক্রিয়া, আরেকটি বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে? একটি অন্তর্জাত প্রক্রিয়া এবং আরেকটি বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? ডেফিনিশন এর থেকে আমরা আঁকার মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। একটু বুঝার চেষ্টা করবে। দেখো, পৃথিবী একটু অভিগত গোলক টাইপের দেখতে হয়। পৃথিবী কেমন দেখতে হয়? অভিগত গোলক টাইপের দেখতে হয়। তো পৃথিবীর অভিগত গোলকের জন্য পৃথিবী সমস্ত দিকটা সমান নয়কো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পৃথিবী অভিগত গোলক হলেও পৃথিবীর ভেতরে ভেতরটাকে একটি অংশে ভাগ করা যায় এবং বাইরেটাকে আরেকটা অংশে ভাগ করা যায়। পৃথিবীর ভেতরে পৃথিবীর ভেতরটাকে ৩ ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল, একটাকে বলা হয় গুরুমণ্ডল, গুরুমণ্ডলকেও ২ ভাগে ভাগ করা হয় এবং আরেকটি হচ্ছে ভূত্বক। ঠিক? এবার দেখো, পৃথিবীর যে এই অন্তর্মহলটা রয়েছে, ঠিক আছে? অন্তর্মহলে যেগুলো আছে, একটা কি বলা হচ্ছে? কেন্দ্রমণ্ডল। আরেকটার নাম কি দেয়া হচ্ছে? গুরুমণ্ডল এবং আরেকটি আছে কি? ভূত্বক। পৃথিবীর কেন্দ্র এবং গুরুমণ্ডলে কয়েকটা প্রক্রিয়া হয়, যার ফলে আমাদের পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়াগুলো রয়েছে, এইগুলো কি বলা হচ্ছে? অন্তর্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো কি, কি হতে পারে? এই প্রক্রিয়াগুলো যেমন হচ্ছে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এর ফলে কি হয়? পৃথিবী পৃষ্ঠে অনেক ধরনের প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে, অনেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। এটাকে বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, যেটা নিয়ে আমাদের তেমনভাবে চর্চার কিছু নয়। কিন্তু পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়া বাদ দিয়ে এই ভূত্বকের উপর যে কাজগুলো হচ্ছে, তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ
পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে বহির্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের যেসব পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে কি হচ্ছে? পৃথিবী পৃষ্ঠে বহির্জাত শক্তির প্রভাবে ভূমিভাগের যেসব পরিবর্তন ঘটে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়ার জন্য ৩ টে বহির্জাত শক্তি কাজ করে। একটি হলো নদী, ২ নম্বর হচ্ছে হিমবাহ, ৩ নম্বর বায়ু। অর্থাৎ বহির্জাত যে সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজ এই ৩ টে শক্তির মাধ্যমেই মূলত হয়ে থাকে। বাইরের আরো অনেক ধরনের কাজ রয়েছে, অনেক সময়ই কাজ করে থাকে। কিন্তু আমাদের যে বহির্জাত শক্তি রয়েছে, তার মধ্যে যেটা সবথেকে বেশি impactful হয়, সেটা হচ্ছে নদী, হিমবাহ এবং বায়ু। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এরা মূলত ২ ধরনের কাজ করে মেনে চলি আমরা। কিন্তু একটু যদি এক্সট্রা ভাবে চলি, তাহলে ৩ ধরনের কাজ সেটা হয়ে থাকে। সেটা কি, কি জেনে রাখবো। দেখো ৩ ধরনের কাজ করে নদী, হিমবাহ এবং বায়ু। একটার নাম হচ্ছে ক্ষয়কার্য, দ্বিতীয় হচ্ছে বহন কার্য, ৩ নম্বর হচ্ছে সঞ্চয় কার্য। ঠিক আছে? একটি ক্ষয় কার্য, একটি বহন কার্য এবং একটি সঞ্চয় কার্য। তবে আমরা
এই বহন কার্য এবং সঞ্চয় কার্যই অনেকটা একই ধরনের জিনিস দেখতে পাই। তাই বহন এবং সঞ্চয় কার্য প্রায় একই ধরনের আমরা মেনে চলি। তো সেই জন্য বহন এবং সঞ্চয়টাকে আমরা তেমনভাবে এক্সট্রা ভেবে চলি না। ঠিক আছে? অর্থাৎ বহন এবং সঞ্চয়, এই বহন এবং সঞ্চয় এই যে দুটো জিনিস রয়েছে, এটা অতটা ইমপ্যাক্টফুল নয়। ঠিক আছে? সেইজন্য এই দুটোকে আমরা একসাথে নিয়ে থাকি। বহন এবং সঞ্চয় কার্য। আমরা আজকে পুরো চ্যাপ্টারটাই প্রায় শেষ করে ফেলার চেষ্টা করব। যদিও নদী এবং হিমবাহ আজকে শেষ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো আমরা তাড়াতাড়ি এগোবো এবং দেখতে থাকবো। আজকে ১ম কাজ চলে আসি নদীর কাজ। দেখো নদীর ক্ষয়কার্য শুরু করার আগে ১ম জেনে রেখে দিতে হবে নদী কোথায় কার্য করে। দেখো নদী মূলত তার যে নদী অববাহিকা আছে সেইখানে তাদের কার্য করে থাকে। তাহলে নদী মূলত কোথায় কাজ করে? নদী অববাহিকায় কাজ করে। এবার বুঝবো নদী অববাহিকা কাকে বলে। ধরো এখানটায় পাহাড়, নদী এইখান থেকে কি হয়? উৎস লাভ করে। ধরো নদী এইখানে কোনো পর্বত চূড়া থেকে উৎস লাভ করে সেইখান থেকে ধীরে, ধীরে যাচ্ছে। এখানটা ধরো সমুদ্র। তো নদী এই অঞ্চল থেকে ধীরে, 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 ধীরে যাচ্ছে। যেয়ে তারপরে এর মাধ্যমে গিয়ে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে। তো নদীর এই যে পুরো অংশটা রয়েছে, এই পুরো অংশটা এটাকে বলা হয় ধারণ অববাহিকা। মাথায় রাখবে। তাহলে নদীর এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে? নদীর অববাহিকা বলা হচ্ছে। এবার বোঝো নদী যাচ্ছে। এবার ধরো আরেকটা নদী এইখানে এসে মিশেছে। এটাকে কি নাম দেয়া হচ্ছে? উপনদী। সেম ভাবে এইখান দিয়ে ধরো নদীর আরেকটা শাখা বেরিয়ে গেছে। এদেরকে কি বলা হচ্ছে? শাখা নদী। এবার নদীর এই উপনদী এবং শাখা নদী সমস্তটা মিলিয়ে যে অববাহিকাটা সৃষ্টি হচ্ছে তার নাম দেয়া হচ্ছে ধারণ অববাহিকা। কি নাম দেয়া হচ্ছে? ধারণ অববাহিকা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাই বুঝবো।
তাহলে কি হচ্ছে, নদীর পুরো অংশটা যেখানটায় কাজ করছে তার নাম হচ্ছে নদী অববাহিকা, এবং নদী ছাড়াও তার যে উপনদী এবং শাখা নদী রয়েছে তাদের যে অঞ্চলগুলো রয়েছে তাদেরকে একত্রে কি বলা হচ্ছে, নদীর ধারণ অববাহিকা। কি নাম দেওয়া হচ্ছে? নদীর ধারণ অববাহিকা। এতদূর পর্যন্ত আশা করছি সবার বুঝে গেছে। এর পরেরটায় চলে যাই। এবার চলে আসি মেইন জায়গায়। নদীর এই পাহাড়ি অঞ্চলের যে এরিয়াটা আছে, এটাকে বলা হয় নদীর উচ্চগতি। কি বলা হয়? নদীর উচ্চগতি। এই মাঝের অঞ্চলটার নাম হচ্ছে মধ্যগতি, এবং শেষটাকে বলা হয় নিম্নগতি। নদী তার উচ্চগতিতে মূলত ক্ষয় এবং বহন কাজ করে। মধ্যগতিতে বহন কাজ ও হালকা সঞ্চয় করে, এবং নিম্নগতিতে কেবলমাত্র সঞ্চয় কাজ করে। যদিও মধ্য এবং নিম্নগতিতে যে কাজগুলো রয়েছে সেগুলো একসাথেই কনসিডার করা হয়। তবুও আমরা একটু ডিটেইলসে এনালিসিস করার চেষ্টা করছি বা ডিটেইলসে বোঝার চেষ্টা করছি। তাহলে নদীর কটা গতি দেখতে পেলাম? নদীর ৩ টে গতি দেখা গেল। একটা হচ্ছে নদীর উচ্চগতি, একটা কি নদীর উচ্চগতি। এইখানে মেইন কাজ কি? ক্ষয় এবং বহন কাজ। মধ্যগতি, এখানে কি? বহন এবং হালকা সঞ্চয়। নিম্নগতিতে কি? শুধুমাত্র সঞ্চয় কাজ। এই ৩ ধরনের কাজ আমরা দেখতে পাই। এবার নদীর যেসব কাজ রয়েছে সেখানে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন এ চলে যাব। ডোন্ট ওরি। ঠিক আছে? তো নদীর যে কাজগুলো রয়েছে সেইগুলো ৩ ধরনের কাজ বলা হয়। একটা হচ্ছে কাজ, আরেকটা হচ্ছে নদীর বহন এবং সঞ্চয় কাজ। এবার দেখো নদীর ক্ষয় কাজ কোথায় হয়? উচ্চ গতিতে, এবং বহন ও সঞ্চয় কাজ কোথায় হয়? মধ্য এবং নিম্ন গতিতে। এর ফলে নদীর খাতে কি হয়? বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো এইটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আজকে। ফার্স্ট চলে আসি আজকের টপিক, নদীর ক্ষয় কাজ। বোর্ডটাকে দুভাগে ভাগ করে নিই যাতে আমাদের পড়াতে সুবিধা হয়।
নদীর ক্ষয়কাজ। তাহলে ১ম টপিক চলে আসছে নদীর ক্ষয়কাজ। দেখো নদীর ক্ষয়কাজের খা কাজ কোথায় হয় সেটা ধারণা পেয়ে গেছি। কিন্তু নদীর ক্ষয়কাজের ফলে যেসব সৃষ্ট ভূমিরূপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। ১ম এ আমি চলে যাই। আঁকার মাধ্যমে জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। দেখো নদীর ক্ষয়কার্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ১ম যে টপিক সেটা হচ্ছে নদীর আই আকৃতি এবং ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি। তাহলে নদীর ১ম যে টপিকটা চলে আসছে সেটা কি হচ্ছে আই আকৃতি এবং ভি আকৃতির ভূমিরূপ। আই আকৃতির ভূমিরূপ আর ভি আকৃতির ভূমিরূপ। কিভাবে সৃষ্টি হয় বোঝার চেষ্টা করি। আই আকৃতির ভূমিরূপ। এটা মূলত সেইসব অঞ্চলে সৃষ্টি হয়। এ এটি মূলত প্রথম মাথায় রাখি, এটি মূলত শুষ্ক বা শুষ্কপ্রায় অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। সেই অঞ্চলে সৃষ্টি হয়। কেন হয়? কারণ তুমি সিম্পল বোঝো। ধরো বৃষ্টিপাতের পরিমাণ কম। তাহলে জলটা কোন এরিয়ায় থাকবে? এই এরিয়ায়। বেশি উঁচুতে উঠবে না। তাহলে বেশি উঁচুতে না উঠলে নদী কি হবে? নিচের দিকে ক্ষয় বেশি করবে, নিচের দিকে ক্ষয় বেশি করবে এবং পাশাপাশি ক্ষয় কি করবে? কম করবে। স্বাভাবিক জিনিস। তো এই কারণে কি হয়? নদীর নিম্নক্ষয় বেশি হয়ে যায় এবং তোমার পার্শ্বক্ষয় কম হয়ে যায়। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কম থাকায় নদীর নদী খাতে জলের পরিমাণ কম থাকে। ফলে নদী
নিম্নক্ষয় বেশি করে এবং পার্শ্বক্ষয় কম করে। ফলে আই আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। সেম ভাবে ভি আকৃতির ভূমিরূপ কোথায় হয়? এটি মূলত আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে সৃষ্টি হয়। এরকম ধরনের ভূমিরূপ সৃষ্টির কারণ কি? বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায়, নদী, নদী খাতে জলের পরিমাণ বেশি হওয়ায় বেশি হয়। ফলে নদী নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় একই সঙ্গে করে। এর ফলে ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। তাহলে কি বুঝলাম আমরা? একটা হচ্ছে শুষ্ক অঞ্চলে আর একটা কি আর্দ্র অঞ্চলে। আর্দ্র অঞ্চলে বেশি হয়, দেখো এর জলের পরিমাণটাও বেশি হবে। স্বাভাবিক, জলের পরিমাণ বেশি হবে। জলের পরিমাণ বেশি হলে এরা নদী খাতেও কম ক্ষয় করবে এবং নদী খাতে বেশি ক্ষয় করবে। সেটা দুটোই হবে। একটা নিম্নক্ষয়ও হতে হবে এবং একটি পার্শ্বক্ষয় হবে। অর্থাৎ নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয়, নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই বেশি হয় কি হচ্ছে আমাদের ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে।
এতদূর আশা করছি সবাই বুঝতে পেরেছি। থার্ড যেটা আছে সেটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? বুঝব ইজিলি বুঝব। ধরো নদী এইখানে তোমার যাচ্ছে। সমস্তটা কিন্তু উচ্চ গতিতে চলছে, মাথায় রাখবে। সমস্তটা কোথায় চলছে? উচ্চ গতিতে। নদী যাচ্ছে। এবার নদী খাতে আড়াআড়িভাবে, এটা আড়াআড়িভাবে আর এটা কি বলা হয়? লম্বালম্বি। এ বরাবর বলা হয় লম্বালম্বি আর এই বরাবরকে কি বলা হয়? আড়াআড়ি। তো নদী যখন আড়াআড়িভাবে কোনো জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন যদি নদী খাতে একটা দিকে কঠিন শিলা এবং আরেকটা দিকে কোমল শিলা সৃষ্টি হয়, তখন নদী কি করে? কঠিন শিলাকে কম ক্ষয় করে। তাহলে কি মাথায় রাখো? কঠিন শিলা, শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়। আর কোমল শিলা কি হয়? বেশি ক্ষয়প্রাপ্ত হয়। কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে কি দেখলাম? একটা হচ্ছে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, বেশি ক্ষয় হয়ে যায়। এর ফলে কি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। কেমনভাবে সৃষ্টি হয় সেটা এক্ষুনি বুঝছি। এবার দেখো কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে কি হয়?
এই দিকটা প্রায় যেমনকার তেমনই থেকে যায়। কিন্তু এই দিকটা কি হয়? জল হঠাৎ কি হয়? এই দিকটা ধীরে, ধীরে নিচয়ী হতে থাকে। এবং নিচয়ী হতে থাকার জন্য কি হয়? একটা জিনিস লক্ষ্য করে দেখবে, জলটা হঠাৎ করে নিচের দিকে গিয়ে পড়ছে। জলটা হঠাৎ করে নিচের দিকে গিয়ে পড়ছে। এই যে নিচের দিকে গিয়ে পড়ছে, এটাকে বলা হচ্ছে জলপ্রপাত। এটাকে কি বলা হচ্ছে? জলপ্রপাত। আর যে বরাবর পড়ছে, এই যে এইখানটায়, এটাকে বলা হবে নিক বিন্দু। কি নাম দেয়া হবে এটাকে? নিক বিন্দু। অর্থাৎ জলপ্রপাতের ঠিক যে অংশটায় কাজটা হচ্ছে, যেখান থেকে নদীর তোমার জল হঠাৎ করে নিচেই গড়িয়ে গিয়ে পড়ছে, তখন তাকে কি বলা হচ্ছে? জলপ্রপাত বলা হচ্ছে এবং যে অংশটা থেকে পড়ছে তাকে কি বলা হচ্ছে? নিক বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাতের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তেমনভাবে আমাদের দরকার নেই। তো আমাদের জন্য জলপ্রপাত এটাই বেস্ট অপশন। সেম ভাবে এইখানেই আরেকটা জিনিস দেখিয়ে দিই। তোমার জলপ্রপাত যখন প্রচুর ক্ষয় করতে থাকে তখন ধীরে, 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 ধীরে এই ভেতর দিকেও ক্ষয় করা শুরু করে দেয়। ঠিক আছে? বুঝি কেমনভাবে হচ্ছে। জলপ্রপাত যখন ধীরে, ধীরে ক্ষয় করা শুরু করে, জলপ্রপাত তখন আরো ভেতরের দিকে প্রবেশ করে যায়। ভেতরে ঢুকতে, ঢুকতে এত ভেতরে ঢুকে যায়, তখন ঠিক এই এরিয়াটা দিয়ে এরকমভাবে আপনারই মতো বেরোয়। তো এই যে এরিয়াটা দিয়ে বেরোতে থাকে, এটাকে বলা হয় প্রপাত কূপ। কি বলা হয় এটাকে? প্রপাত কূপ। অর্থাৎ কুপোতে, কুপোতে এমন কুপিয়ে ফেলেছে এইখানটা কি হয়ে গেছে আমাদের ভেতরে ঢুকে গেছে। তাই এটাকে কি বলা হচ্ছে? প্রপাত কূপ। আশা করছি তোমার জলপ্রপাত এবং প্রপাত কূপ সবার বোঝা হয়ে গেছে। আর ২ টো আছে তাহলে নদীর ক্ষয়কার্য শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মন্থকূপ এবং বা পটহোল এবং আরেকটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। দেখে নিয়ে যাক কিভাবে সৃষ্টি হচ্ছে। ধরো নদী যাওয়া আসা করছে। নাচতে, নাচতে। হঠাৎ করে একটা নুড়ি টাওয়াং করে চলে এলো। যেতে থাকছে, যেতে থাকছে। এইখানটায় আটকে গেল। আবার আরেকটা নুড়ি যাচ্ছে। যেতে, যেতে একে ঠেল মারল। এ আবার চলে গেল এইখানটাতে। আবার একটা এলো। একে ঠেল মারল। এ চলে গেল এইখানটাতে। আবার চলে গেল এইখানটাতে। একভাবে চলতে থাকে। এর ফলে কি হয়? নদী খাতে এক ধরনের গোল, গোল জিনিস সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় সেটা দেখে নিই। নতুন ধরনের যে ভূমিরূপ সৃষ্টি হয়, সেখানে কি দেখা যায়? কিছু, কিছু এরিয়ায় গর্তের সৃষ্টি হয়ে যায়। ঠিক এরকম সৃষ্টি হয়ে যায়। এই যে এরিয়াগুলো রয়েছে, এইগুলোতে কিসের জন্য সৃষ্টি হয়? এই যে নুড়ি বালি পাথরটা ছিল, সে ঘর্ষণ করতে থাকে। সে কি করতে থাকে? ঘর্ষণ করতে থাকে। এর ফলে এই এরিয়াগুলো এইরকম বড়, বড় গর্তের সৃষ্টি হয়। এই যে গর্তের সৃষ্টি হয় এগুলোকেই বলা হচ্ছে মন্থকূপ বা পটহোল। আশা করছি বুঝতে কোন রকম অসুবিধা হয়নি। তারপরে চলে আসি শৃঙ্খলিত শৈলশিরা। আঁকাগুলো কিন্তু এইখান থেকেই তোমরা শিখে যাবে ইজিলি।
নদী যখন পর্বতের মাঝ বরাবর এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন নদী পর্বতে কি করে ক্ষয় করতে করতে এগোতে থাকে। এর ফলে মনে হয় নদী যেন পর্বতটাকে ক্ষয় করছে না, পর্বত যেন নদীকে একটা জায়গায় আটকে রেখে দিচ্ছে। অর্থাৎ দেখো, মনে হচ্ছে পর্বতের মাঝে নদীটাকে কেউ যেন ধরে রেখে দিচ্ছে। এই ধরনের যদি কোন রকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। কি বলা হয়? শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে এইখান থেকে কি বুঝলাম? নদী পর্বত গাত্রে ক্ষয় করে এগোবার সময় এগোবার সময় যদি মনে হয় নদী চারপাশের পর্বত তাকে ঘিরে ধরেছে, তখন তাকে শৃঙ্খলিত শৈলশিরা বলে। ঠিক আছে? আজকে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ে নিলাম। কি, কি পড়লাম আবার দেখে নিই একবার। এবং বাকিগুলো আমরা পরের দিন আবার পড়ব। ১ম যেটা পড়লাম সেটা হচ্ছে কি? বহির্জাত প্রক্রিয়া ১ম টপিক আছে। নেক্সট হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? তারপর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? তারপরে কি, কি বহির্জাত শক্তি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম। তারপরে কি, কি পেলাম? নদীর কার্যের অংশ, নদীর কার্যের কি, কি অংশ ক্ষয়কার্যের জন্য? নদী অববাহিকা কাকে বলে? ধারণ অববাহিকা কাকে বলে? সেগুলি। তারপরে কি হলো? নদীর গতিকে আমরা চেক করে দেখলাম। ঠিক আছে? নদীর গতি, একটি নদীর উচ্চ গতি, একটি মধ্য গতি, একটি নিম্ন গতি। তারপরে কি দেখলাম? নদীর ক্ষয়কার্যের ফলে আই আকৃতি এবং ভি আকৃতির ভূমিরূপ। তারপরে দেখলাম জলপ্রপাত এবং তারপরে দেখলাম মন্থকূপ এবং সবার শেষে কি দেখলাম? শৃঙ্খলিত শৈলশিরা। আজকে আমাদের টপিক এই কটাই রইল। এই পিডিএফ গুলো ফ্রি অফ কস্টে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে। তাহলেই তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে বা তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেইখান থেকে একটু দেখে করে নেবে। থ্যাংক ইউ। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। হ্যাভ এ নাইস